স্বাগত সংবাদ সংযোগে আপনাদের সাথে আছি আমি বুশরা সারাজিন। হাওড়ে বেহাল যাতায়াত ব্যবস্থার কারণে ভয়াবহ সংকটে কৃষকরা। কোথাও সড়ক পানিতে তলিয়ে গেছে, আবার কোথাও রাস্তা ভাঙা। ফলে প্রত্যন্ত এলাকার মানুষের ধান পাঠানো যাচ্ছে না শহরে। স্থানীয় প্রশাসনও বলছে এসব কারণে সংকট বাড়ছে। মোহন ইসলামের প্রতিবেদন। ভোর 7টা থেকে এই বিশেষ গাড়িটি, যার স্থানীয় নাম হেন্ট্রলি, তা নিয়ে আটকে আছেন খোকন মিয়া। তার অবিরাম চেষ্টা এই কাদামাটি থেকে গাড়ির চাকা তোলার, কিন্তু বারবারই ব্যর্থ হচ্ছেন তিনি। নেত্রকোনার মোহনগঞ্জের গাগলাজুর ইউনিয়ন থেকে ধান আনতে যাচ্ছিলেন খোকন, তবে বেহাল সড়কে আটকে আছেন তিনি। অবশেষে প্রায় 5 ঘন্টার চেষ্টায় তার গাড়িটি চলা শুরু করে। এই কাদার লাগে বাজার ধরতে পারি না ভাই, এই যে এই রাস্তার গোলা লাগে ধান তুলতে পারলাম না, কোনো কিছু করতে পারলাম না, গাড়ি লয়ে বাড়ি পারি না, কোয়াল থেকে গাড়ি লয়ে আটকা। এই যে হাওড়ার মধ্যে যে এইগুলা গাড়ি দেখছেন, প্রত্যেকটা গাড়ি উঠাতে সীমান আমরা 4-5 ঘন্টা সময় লাগবো। এই যে জনগণ যারা আছে একবারে ববে মরে গেছে। হাওরের বেশিরভাগ রাস্তার প্রতিচ্ছবি এমন, তবে এখানে ভোগান্তিটা একটু বেশি। প্রকৃতির পাশাপাশি মানুষও দায়ী এই সংকটের জন্য। আর হাওরের পানিও খুব বেশি না হওয়ায় নৌকায় যাতায়াত করতে পারছেন না তারা। এমন অবস্থায় যে ধান কেটেছেন তারা তা বিক্রি করা নিয়ে দেখা দিয়েছে সংকট। না, এই যে গাড়ি আটকা, অনেক গাড়ি আটকা, আইতে পারে না, মানুষের অনেক ক্ষতি। এই রাস্তার ভাড়া আছেন 20 টাকা, এই ভাড়া 100 টাকা নিচ্ছে। একটা কামলার দাম 1200-1300 টাকা, তেও কামলা পাওয়া যায় না। লাভ তো হবেই না, লুস্কান আরো রেন। স্থানীয় প্রশাসন বলছে যোগাযোগ ব্যবস্থার জন্য ক্ষতি বেশি হচ্ছে। এইবার দেখা গেছে রাস্তার অবস্থা বেশি নাজুক থাকাতে এই ধানগুলা নিয়ে আসতে পারেনি, এবং কি এই দুই বাজারের মধ্যে দেখা গেছে যে দামের পার্থক্য মন প্রতি 100 টাকা হয়েছে। তো এটা আসলে পরবর্তীতে দেখা গেছে যে এখানে ব্যাপারী যারা আছে তাদেরকে সাথেও যোগাযোগ করা হয়েছে এবং ব্যাপারীদেরকে বলা হয়েছে ঘাগলাজুর থেকে ধানগুলা ক্রয় করার জন্য। সার্বিকভাবে কৃষকদের সংকট থেকে উত্তরণে সরকার চেষ্টা করছে বলে জানান তিনি। ক্ষতিগ্রস্ত যারা কৃষক আছে এবং তাদের জমির পরিমাণ কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেই তালিকাটা তৈরি করে আগামীকালের ভিতর তারা পূর্ণাঙ্গ তালিকাটা জমা দিবে। মোহন ইসলাম, 71, মোহনগঞ্জ, নেত্রকোনা। সরকারি সেবা পেতে জনগণের হয়রানি বন্ধ করা ও সিন্ডিকেটের মাধ্যমে বাজারে পণ্যের কৃত্রিম সংকট রোধে জেলা প্রশাসকদের অভিযান জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দুর্নীতির সাথে কোনো আপোষ করবে না সরকার। মোহাম্মদ হোসেনের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলন। রবিবার রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জেলা প্রশাসক সম্মেলন 2026 শুরুতেই ডিসিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনি। তুলে ধরা হয় মাঠ প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে তথ্যচিত্র। তথ্য সংলাপের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সম্মেলনের উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বক্তব্যে বলেন, জনপ্রশাসন সঠিকভাবে দায়িত্ব পালন করেছে বলেই 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনরায়ের প্রতিফলন হয়েছে। সরকারি সেবা পেতে জনগণকে যেন হয়রানিতে পড়তে না হয় ডিসিদের নির্দেশনা দেন সরকার প্রধান। 12 ফেব্রুয়ারি নির্বাচনে জনগণের সামনে একটি বিষয় কিন্তু প্রমাণিত হয়েছে, জনরায়ের প্রতিফলন ঘটে, জনপ্রশাসনের পক্ষে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব। আমি যেটি বলতে যাচ্ছি, জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। জেলা প্রশাসকদের মাঠ পর্যায়ের সরকারের প্রশাসনিক রাষ্ট্রদূত আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ইচ্ছাকৃতভাবে কেউ যেন বাজারে পণ্যের দাম বাড়াতে না পারে, সেজন্য মোবাইল কোড কার্যক্রম আরও জোরদার করতে হবে। আপনারা মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসেডর, ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে, কিংবা যে টেন্ডেন্সিটা আমরা দেখি বিভিন্ন সময় মজুতদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। সততা, মেধা ও দক্ষতাকে নিয়োগ পদোন্নতির মূল ভিত্তি উল্লেখ করে তিনি সতর্ক করেন, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেবে না তার সরকার। সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান পরিষ্কার, সেটি হচ্ছে আমরা
কম্প্রোমাইজ করতে চাই না দুর্নীতির সাথে। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নের অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন তারেক রহমান। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এই ব্যাপারে বদ্ধপরিকর। জ্বালানির উপর চাপ কমাতে সন্ধ্যা 7টার পর মার্কেটগুলোতে বিদ্যুতের ব্যবহার যেন না হয় সে বিষয়ে ডিসিদের তদারকির নির্দেশনাও দেন প্রধানমন্ত্রী। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারেই, মতভেদ থাকাটাই আমাদের মধ্যে স্বাভাবিক, কিন্তু দেশের স্বার্থে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেশের স্বার্থে আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। বর্তমান সরকারের 24 ঘন্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম উপসর্গে 9 শিশু ও নিশ্চিতভাবে হামে 1 শিশু মারা গেছে। এ সময় নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা 1161। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তথ্য মতে হামে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে গত 1.5 মাসে সারা দেশে 294 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে 50 শিশুর, আর উপসর্গ নিয়ে মারা গেছে 244 শিশু। হাম নিয়ন্ত্রণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। সারা দেশে এখন পর্যন্ত 81% শিশুকে টিকা দেওয়া হয়েছে। 2-1 দিনের মধ্যে 100% শিশুকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন। রোববার বিকেলে জেলা প্রশাসকদের সম্মেলনে স্বাস্থ্য খাত নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। জেলা প্রশাসকদের সাথে আলোচনায় নিরাপত্তা ইস্যু, দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন প্লাটুন কমান্ডার সহ স্থানীয়ভাবে 10 জন আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর কাঠামোগত উন্নয়ন, ডেঙ্গু মোকাবেলা, অ্যাম্বুলেন্স ঘাটতি কমানোর বিষয়ে আলোচনা হয়। এবারের জেলা প্রশাসক সম্মেলনে 498টি প্রস্তাব নিয়ে আলোচনা করা হবে। এরই মধ্যে স্বাস্থ্য খাত সম্পর্কিত 44টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। ওয়েল সাফিসিয়েন্ট ইন স্টক অফ হামের টিকা আমাদের হাতে আছে আল্লাহর রহমতে। কাজে হামের টিকা তো চলছে, এর মধ্যে তো বললাম 81% আমরা টার্গেট কভার করে নিয়েছি এবং ইটস কামিং ডাউন। নিশ্চয়ই আপনারা দেখছেন যে দ্য রেট অফ প্রোগ্রেশন যেটা ছিল হামের এবং মর্টালিটি রেটও আল্লাহর রহমতে অনেকটা কমে এসেছে। অ্যান্টিবডি ক্রিয়েট হইতে একটু টাইম লাগে, আপনারা জানেন ইট টেক্স 2 উইকস টাইম। আমরা 4 তারিখ থেকে শুরু করেছি, বাই দিস টাইম ইট স্টার্টেড অ্যাকশন শুরু হয়েছে, অ্যান্টিবডি সৃষ্টি হচ্ছে, এটা কাম ডাউন হচ্ছে। আমাদের এখনো চলছে অভিযান, আমরা আর 2-4 দিনের ভিতরে 100% টার্গেট আমরা কভার করে ফেলবো হামের টিকার ব্যাপারে। আমাদের কোনো রকম স্টক ঘাটতি নেই, কোনো রকম দুর্বলতা নেই এই ব্যাপারে ইনশাল্লাহ। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপি গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। সকালে রাজধানীতে দলটির জ্বালানি অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে এসব অভিযোগ করেন তারা। এ সময় বক্তারা বলেন, জুলাই জাতীয় সনদ অঙ্গীকার করে বিএনপি সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগোচ্ছে। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। এই জাতীয় কনভেনশনের জ্বালানি অর্থনীতি সংস্কার ও গণভোট নিয়ে রবিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজন করা হয় দিনব্যাপী এই জাতীয় কনভেনশন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে প্রথম সেশনে অংশ নেন দলটির শীর্ষ নেতা ও রাজনৈতিক বিশ্লেষকরা। বুঝতে পারছেন যে মানুষ এটার বিরুদ্ধে গেলে আপনাদেরকে ভোট দিবে না। এই সময় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বিএনপি আর জুলাই সনদ বাস্তবায়ন করবে না। সংসদকে প্রতারণার সংসদ আখ্যা দিয়ে আরেক নেতা হান্নান মাসুদ বলেন, সরকারি দল জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জনগণ আপনাদেরকে বিশ্বাস করছে, আপনারা সেই বিশ্বাস ভঙ্গ করতেছেন এবং সেই বিশ্বাসের জায়গা থেকে সরে আসতেছেন। যে ধরনের সংস্কারে আমরা রাজি হয়েছিলাম, পুরো বাংলাদেশ রাজি হয়েছিল, সম্মত হয়েছিল নির্বাচনের আগে, সেই সংস্কারগুলো আর বিএনপি করবে না। আর এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের অভিযোগ, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জুলাই সনদ নিয়ে প্রতারণা করছে বিএনপি। রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরীর দাবি, ফ্যাসিবাদ শাসনের দিকে এগুচ্ছে সরকার। যে ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাতে আপনারা গণভোটে হ্যাঁর কথা বলেছিলেন,
কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা ন্যায়ের পক্ষে অবস্থান নিতেন, জনগণও আপনাদের বিপক্ষে চলে যেত। এই সমস্ত সংস্কার এবং জুলাই সনদ, গণভোট, এগুলি এই বিএনপির মানতে হবে। না মানলে পরে কিন্তু আমরা আবার ঠিক হাসিনা সেই সরকারের দিকে আমরা ফিরে যাব। দ্বিতীয় সেশনে অংশ নেন দেশের অর্থনীতি খাতের বিশ্লেষকরা। আলোচনায় অংশ নিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন, সংস্কার যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। এই জন্য সংসদ ও রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। গভর্নমেন্ট আসলে কি এটা বোঝা যাইতেছে না, মানে এটা আসলে হাসিনার সময় নাকি বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস। গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। আমাদের প্রতিবাদ ওই সংসদ থেকে রাজপথে আমরা যদি জারি রাখতে পারি, বাংলাদেশে আগামীর কোনো সরকার বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, আমাদের কাউকে আর বিপথে নিতে পারবে না ইনশাআল্লাহ। সংস্কার বাস্তবায়নের দাবিতে দ্রুতই এনসিপি মাঠ পর্যায়ের কর্মসূচি ঘোষণা করবে বলেও জানান দলটির নেতারা। আমরা সবাই মিলে যদি আমাদের রাশেদ আনিস, ৭১, ঢাকা। নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় যে কাঠামো গঠন করা হয়েছিল, প্রধানমন্ত্রীর নির্দেশে তা বাস্তবায়নের চেষ্টা করছে তথ্য মন্ত্রণালয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় তথ্যমন্ত্রী একথা জানান। এর আগে সকালে রাজধানীর অফিসার্স ক্লাব থেকে তথ্য ভবন অভিমুখে র্যালির উদ্বোধনীতে মন্ত্রী বলেন, চিন্তা, চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় বর্তমান সরকার। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। ১৯৯৩ সালে জাতিসংঘ ৩রা মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে স্বীকৃতির পর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা নানা আয়োজনে দিনটি পালন করে আসছেন। এ উপলক্ষে সকালে রাজধানীতে এক র্যালিতে অংশ নেন তথ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় নির্বাচনের আগে দেয়া সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার। আমাদের সরকার নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার যে কাঠামো তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা আমাদের সেই কাজে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি। এরপর তথ্য ভবনে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যম ব্যক্তিত্বরা সাংবাদিকতা পেশার নানা বাধা এবং উত্তরণ নিয়ে কথা বলেন। আমি নওয়াবের সভাপতি সাহেবের অতীতে সরকার গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখলেও বিএনপি সংবাদ মাধ্যমের কাজে কোনো হস্তক্ষেপ করবে না বলে আশ্বস্ত করেন মন্ত্রী। অনেক সরকারের আমলেই গণমাধ্যমকে শত্রু হিসাবে চিহ্নিত করা হয়েছে। সরকার গঠন করলে গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান করবে যে কোনো গণমাধ্যমে সরকারের কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তি কেউ ডিকটেট করে কল দিবে না। গণমাধ্যমের বিভিন্ন সমস্যা সমাধানে কৌশলগত পরিকল্পনা, সাংবাদিকদের আইনি সহায়তা এবং সকল সংবাদ মাধ্যমকে ফ্যাক্ট চেকিং এর আওতায় আনার কথা জানান তিনি। আমরা একটা গণমাধ্যম কমিশন গঠন করব। এরপরে সেই গণমাধ্যম কমিশন যখন সবাই মিলে আমরা সময় দিয়ে, চিন্তা দিয়ে, মেধা দিয়ে সবাই যুক্ত হয়ে করতে, কারণ সবাই তো বুঝি যে একটা হেলদি রেগুলেশন দরকার। গণমাধ্যমের এই কাজটা সুস্থ এবং স্বাভাবিক থাকার জন্য তাকে সহযোগিতা দিতে চায়, তাকে আইনি সহযোগিতা দিতে চায়, তাকে লজিস্টিক সাপোর্ট দিতে চায়, তাকে অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে দেওয়া যায়। যে কোনো নিউজ হাউসের, সেটা টেলিভিশনই হোক আর সেটা ছাপানো পত্রিকাই হোক, তার তো একটা ডেস্ক থাকা উচিত, যেই ডেস্কে সে ফ্যাক্টস মেকানিজম, চেকিং মেকানিজমটা করতে পারে। কিন্তু খুব কঠিন কিছু না। জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম, এই প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে দিবসটি। সিফাত ফারুকী, ৭১, ঢাকা। কোরবানির ঈদে এবার চাহিদার চেয়ে ২২,২৭,০০০-এরও বেশি পশু বাড়তি আছে বলে জানালো মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে গবাদি পশু প্রবেশ রোধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। শারমিন নীরা রিপোর্ট। জিলহজ মাসে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে হতে পারে পবিত্র ঈদুল আজহা। এই উপলক্ষে কোরবানির পশুর চাহিদা নিরূপণ ও সরবরাহের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রাণী সম্পদ মন্ত্রী জানান, এবার পশুর সর্বোচ্চ সম্ভাব্য চাহিদা ১,১,০৬,৩34টি, যেখানে আছে ১,২৩,৩৩,৮৪০ পশু, অর্থাৎ ২২ লাখের বেশি কোরবানির পশু বাড়তি আছে। এই মুহূর্তে আমার ১ কোটি প্লাস কোরবানের গরু ছাগল মহিষ আছে।
চাহিদার থেকে কোনো অংশেই কম নাই। পশু মোটা তাজা করতে স্টেরয়েড হরমোন ব্যবহার বন্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার। সেই সাথে সীমান্তে অবৈধভাবে গবাদি পশু প্রবেশে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। বর্ডার দিয়ে অতীতে যে পরিমাণে আসতো, আমার ধারণা গত বছর তার 1/4 আসে নাই, অথবা 1/10 আসছে। এই বছরে গিয়ে আরো, তবে একটা এই কারণে আমি বলছি আগামী দিনে জিরো হবে। টুকটাকও যেটা আছে ওইটাও বন্ধ করার জন্য একটা বড় সুযোগ থাকে। ভারতের বর্ডারে যদি কোনো গরুর হাট থাকে, তখন ওইখানে গরুর হাটে গরুটা বেচা কিনি হলে একটা হাসিল হয়, ওই হাসিলটা তখন তার বৈধ কাগজ হয়ে যায়। এই কারণে বর্ডার জোনে আমরা কোনো বাজারও রাখি না। তিনি জানান, অনলাইনে পশু বিক্রি করলে খাজনা বা হাসিল লাগবে না। হাওড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকার 3 মাসের খাদ্য সহায়তা দেবে বলেও জানান কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এই মন্ত্রী। আগামী 3 মাস তাদেরকে আমাদের সরকারিভাবে সহযোগিতা করা হবে। শারমিন নীরা, 71, ঢাকা। রাজধানীতে চাঁদাবাজি এবং অন্যান্য অপরাধ দমনে জোরালো অভিযানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার বলেন, 1 মে থেকে শুরু হওয়া বিশেষ এই অভিযানে গত 48 ঘন্টায় বিপুল সংখ্যক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। তবে কোনো পুলিশ সদস্য অভিযানের তথ্য আগেই সন্ত্রাসীদের জানিয়ে দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন তিনি। বিস্তারিত মহিম মিজানের প্রতিবেদনে। চাঁদাবাজি, ছিনতাই, অনলাইনে প্রতারণা সহ নানা অপরাধ দমনে রাজধানী জুড়ে বিশেষ সাঁড়াশি অভিযান চালাচ্ছে ডিএমপি। চিহ্নিত অপরাধপ্রবণ এলাকাগুলোতে চলছে ব্লক রেড। রবিবার সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানান, এই অভিযানে মাঠে কাজ করছে 8টি বিভাগের ম্যাজিস্ট্রেটরা। এর মধ্যে 48 ঘন্টায় 58 জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক করা হয়েছে তালিকাভুক্ত আরও 94 জনকে। যারা সন্ত্রাসী, এখন বলা যায় যে তেমন শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই। কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। 58 জন হইল তালিকাভুক্ত, এর বাইরে 94 জন ধরা হয়েছে তালিকাবিহীন, মানে তালিকার নাম নাই, কিন্তু তারাও চাঁদাবাজির সাথে জড়িত। আমরা প্রমাণ পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অতএব এই 94 জনও তালিকা উঠে যাবে। তালিকা নিয়মিত। ডিএমপি কমিশনার আরও জানান, অনলাইন প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চলছে অভিযান। বাজার ও জনবহুল এলাকায় বাড়ানো হয়েছে পুলিশিং কার্যক্রম। অপরাধপ্রবণ এলাকাগুলোতে নতুন পুলিশ ক্যাম্প স্থাপন এবং বিভিন্ন স্থানে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। মোহাম্মদপুরে রায়েরবাজার থানা গঠনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানান ডিএমপি প্রধান। এ সময় সতর্ক করেন, পুলিশের অভিযানের তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। যারা বলে দিচ্ছে আমাদের তথ্য ফাঁস করতেছে, পুলিশের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং মোহাম্মদপুরে একটা থানা স্থাপনের জন্য আমরা প্রস্তাব রেডি করতেছি। রায়েরবাজার থানা স্থাপনের প্রস্তাব অলরেডি মন্ত্রণালয় পর্যায়ে আছে। অতএব আমাদের অভিযান অব্যাহত আছে এবং জোরদার করা হইতেছে। সিটি কর্পোরেশনের ফুটপাতে সীমানা নির্ধারণ করায় চাঁদাবাজির সুযোগও কমে এসেছে বলে দাবি তার। কঠোর এই অভিযানে রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে আসবে বলে আশা করছেন পুলিশের এই কর্মকর্তা। মহিম মিজান, 71, ঢাকা। দেশের বাজারে স্বর্ণের দাম নির্ধারণে একক আধিপত্য জুয়েলারি সমিতির। এজন্য রাজস্ব বোর্ড, বাণিজ্য মন্ত্রণালয় সহ সরকারি কোনো প্রতিষ্ঠানেই জানানোর প্রয়োজন মনে করে না স্বর্ণ ব্যবসায়ীদের এই সংগঠন। আমদানি নীতিমালা থাকলেও সেটা অনুসরণ করে স্বর্ণ আনা হয় কম। বেশিরভাগই আসে ব্যাগেজ রুল অথবা চোরাই পথে। এই খাতের এমন বিশৃঙ্খলার অবস্থার হ্রাস টেনে ধরতে চায় বাণিজ্য মন্ত্রী। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশের বাজারে স্বর্ণের দাম প্রতিনিয়তই ওঠানামা করছে। বর্তমানে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে 2,42,000 টাকায়। গহনার মজুরি এবং 5% ভ্যাট মিলিয়ে এটি প্রায় 2.5 লাখ টাকা। তবে দামও কতক্ষণ স্থির থাকে সেটা নির্ভর করে জুয়েলারি সমিতি বাজুসের ইচ্ছের উপর। দেশে প্রায় 40,000 দোকানে স্বর্ণ বিক্রি হয় জুয়েলারি সমিতির নির্ধারিত দামে। কখনো মনে হচ্ছে যে না, বাংলাদেশের বাজারে একটু বেশি, আবার ইন্ডিয়ার বাজারে হয়তো একটু কম। স্বর্ণের দামটা যে হারে বাড়ছে, এটা তো আমাদের জন্য আসলে নাগালের বাইরে। দুবাই, সৌদি এগুলি অবশ্যই ভালো। বাংলাদেশের স্বর্ণ যে খারাপ তা না, ভালোই। তবে ওই যে দামে একটু হেরফের অবশ্যই আছে। প্রতি বছরই স্বর্ণের চাহিদা বাড়ছে।
এর যোগান কিভাবে হয় সেটাও জানেন না অনেক বিক্রেতা। কোথায় থেকে গোল্ড আসতেছে, কোথায় বিক্রি হচ্ছে, কে মালিক কিভাবে আনতেছে, এটা আপনাকে বলতে পারবো না। দীর্ঘদিন থেকে যে গোল্ডগুলো বিক্রি করছি, যেটা তারা চেঞ্জ করে নেয়, রিসাইকেলিং হয়, ওইটাতে ম্যাক্সিমাম আমাদের ফিল আপ হয়ে যায়। যারা আপনার জুয়েলারি লাইসেন্স পাচ্ছে অনেকেই সক্রিয় না, অনেকে আবার সক্রিয়, সেই তুলনায় তাদের টাকায় তাদের যে আমদানি তারা সেটা যোগান দেয় না। 2020 সালে করা প্রথম নীতিমালায় 18 প্রতিষ্ঠানকে স্বর্ণ আমদানির সনদ দেয় সরকার। তবে অনুমোদন নিলেও আমদানির পরিমাণ ছিল খুবই কম। ব্যাগেজ রুলে এবং বিভিন্ন অপ্রদর্শিতভাবে আসে বিধায় এই জায়গাটা কিছুটা অন্ধকারাচ্ছন্ন মনে হয়। নীতিমালাই কিন্তু এখানে একটা বড় বাধা আমি মনে করি। এই নীতিমালাটা সংশোধন প্রয়োজন এবং যাদেরকে দিয়ে স্বর্ণ ব্যবসা হবে তাদেরকে লাইসেন্স দেওয়া প্রয়োজন। দেশে প্রাতিষ্ঠানিক পর্যায়ে স্বর্ণ আমদানি একদমই কম। তারপরও বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত এই সংগঠনটি আন্তর্জাতিক বাজারে দোহাই দিয়ে প্রতিনিয়তই নির্ধারণ করছে স্বর্ণের দাম। জাতীয় রাজস্ব বোর্ড, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এখান থেকে যেহেতু তাদের সরবরাহ করার কোনো সুযোগ নাই, সেই জন্য বাজুস নিজেই দামটা নির্ধারণ করে থাকে। সরকারের কাঠামোর ভিতর থেকেই আমরা বাড়াচ্ছি বা কমাচ্ছি, এটাই হলো মূল কথা। সম্প্রতি এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী জানান, স্বর্ণের বাজার যেন সাদা অর্থনীতির আওতায় আসে তিনি সেই ব্যবস্থা নেবেন। গোল্ড বিজনেস এটাকে সাদা অর্থনীতির ভিতরে নিয়ে আসতে হবে। এন্টায়ার সেক্টর দৃশ্যত কালো অর্থনীতির মধ্যে আছে, এটা কোনো হেলদি প্র্যাকটিস না। চোরাচালান, দেশীয় মজুদ নাকি ব্যাগেজ রুল স্বর্ণের বাজার নিয়ন্ত্রণ করছে, এ নিয়ে ধূম্রজাল রয়েছে। তবে গ্রাহককে স্বর্ণ কেনায় ভ্যাট দিতে হয় 5%। এভাবে বৈধ করা হচ্ছে স্বর্ণ। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের টেকসই মার্কিন সয়াবিন লেবেল অর্জন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এমজিআই। সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সনদ গ্রহণ করেন এমজিআই পরিচালক তানজিমা মোস্তফা। এ সময় তিনি বলেন, এই স্বীকৃতি এমজিআইকে আরও স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে কাজ করতে উৎসাহ দেবে। জুলিয়া তানহার প্রতিবেদন। প্রথম বাংলাদেশি প্রতিষ্ঠান হিসেবে মার্কিন সয়াবিন রপ্তানি কাউন্সিলের টেকসই মার্কিন সয়াবিন লেবেলের স্বীকৃতি পেল মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এমজিআই। রবিবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল ইউএসএসইসি আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদান করে। এমজিআই ডিরেক্টর তানজিমা মোস্তফা ইউএসএসইসির আঞ্চলিক পরিচালক কেভিন রোপকের কাছ থেকে সনদ গ্রহণ করেন। পরে তিনি এই স্বীকৃতির জন্য মেঘনা গ্রুপের তরফ থেকে ইউএসএসইসিকে ধন্যবাদ জানান। এমজিআই সবসময় দায়িত্বশীলভাবে উৎপাদিত কাঁচামাল সংগ্রহে প্রতিশ্রুতিবদ্ধ। এই সনদ সেই অঙ্গীকারেরই প্রতিফলন। এই স্বীকৃতি আমাদের কাজকে আরও স্বচ্ছ ও দায়িত্বশীলভাবে এগিয়ে নিতে উৎসাহ দেবে। এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক আরও বলেন, এমজিআই এর পণ্যের ওপর গ্রাহকের আস্থা বাড়াতে এই স্বীকৃতি কাজ করবে। আমরা টেকসই পদ্ধতি যুক্ত করে ভালো মানের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি মানুষ ও পরিবেশের জন্য দীর্ঘমেয়াদে ইতিবাচক প্রভাব রাখতে চাই। এই স্বীকৃতির ফলে গ্রাহকরাও আমাদের পণ্যের উৎস ও মান নিয়ে আরও নিশ্চিন্ত থাকতে পারবে। অন্যদিকে ইউএসএসি বলছে, বাংলাদেশের মতো বাজারে এই উদ্যোগ টেকসই সরবরাহ ব্যবস্থার একটি ইতিবাচক দৃষ্টান্ত। বাংলাদেশে এমজিআই এর মতো একটি প্রতিষ্ঠান এই লেবেল অর্জন করায় আমরা আনন্দিত। এটি তাদের সরবরাহ ব্যবস্থায় টেকসই চর্চার প্রতিফলন। বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান থেকে নির্বাচিত 6টি প্রতিষ্ঠানের মধ্যে শুধু এমজিআই এই স্বীকৃতি অর্জন করল। দক্ষিণ এশিয়ায় মাত্র 20টি প্রতিষ্ঠানের এই মর্যাদা রয়েছে। জুলিয়া তানহা, 71, ঢাকা।